স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দিনভর তোড়জোড় হলেও সিদ্ধান্ত হচ্ছে না আজ। আইনমন্ত্রী জানিয়েছেন, পরিবারের আবেদনের বিষয়ে আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। আর বিএনপি মহাসচিব বলেছেন, মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া উচিত। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাতে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। বৃহস্পতিবার সারাদিন এই নিয়ে নানা আনুষ্ঠানিক প্রক্রিয়া চলেছে। দিন শেষে আইনমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি, তবে দ্রুতই জানানো হবে। 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কিনা সেটা দেখতে হবে এবং দেখে তারপরে আমরা আমাদের অভিমত যথাশীঘ্র, আজকে তো আর হবে না, যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। এদিকে আইন সচিব জানিয়েছেন, আবেদনে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোন দেশে নেওয়া হবে তার নাম উল্লেখ করা হয়নি। প্রসেসটা হলো যে আমরা একটা মতামত দিলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, তারপরে সামারি হয়ে ইয়া পর্যন্ত যাবে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। এইটা হলো এই আর কি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের করোনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ফুসফুস থেকে তরল পদার্থ অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে। এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তার পরিবার থেকে আপনার বিদেশে উন্নত চিকিৎসার জন্য আপনার যে অনুমতি দরকার সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। এদিকে বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে উন্নত চিকিৎসার জন্য রওনা দেয়া যায়, সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আরেকটি বিষয় জানতে চাই, বিদেশ নেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি আছে কি? আমি পরের বিষয়টি আপনাকে প্রথমে জানাই, যেটি বিদেশে নেয়ার যে বিষয়টির কথা বলছেন, আইনমন্ত্রী যেই বক্তব্যটি দিল এখন পর্যন্ত সেটি স্পষ্ট যে আজকে হচ্ছে না। তবে আমরা যে অসমর্থিত সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করেছে হাসপাতালের সূত্র, সেটি জানিয়েছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ডাক্তাররা একটু সংশয় রয়েছেন যে আসলে এত দীর্ঘ ভ্রমণ তার পক্ষে উপযোগী হবে কিনা। আর আরেকটি বিষয় আমি বলি এখানে, সেটি পাসপোর্ট। তার পাসপোর্ট কিন্তু মেয়াদ উত্তীর্ণ ছিল। এর আগের বুলেটিনে আমি জানিয়েছিলাম যে 2015 সালে তিনি শেষ পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে গিয়েছিলেন, এরপর থেকে মেয়াদ তার উত্তীর্ণ হয়ে যায়। তবে এটিও আমরা খবর পেয়েছি যে পাসপোর্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও সম্পন্ন হয়েছে। আরও একটি খবর দিতে পারি, সেটি হলো যে ইউরোপের 28টি দেশে যাতে আপনি যেতে পারেন, এ ধরনের ভিসাকে বলে সেনজেন ভিসা। বেগম খালেদা জিয়ার জন্য এই সেনজেন ভিসার আবেদন করার চিন্তাভাবনা নিয়েছে তার পরিবার এবং সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেলেই, অর্থাৎ বিদেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা গেলেই তারা যাত্রা করবেন। তবে যেটি আমরা জানাতে পারছি না যে তিনি আসলে কোথায় আগে যাবেন। আমরা সাধারণভাবে যে রুটগুলো রয়েছে সেই রুট বিবেচনা করে জানা যায় যে তিনি সিঙ্গাপুর হয়ে লন্ডন যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তবে এটি এখনো নিশ্চিত নয়। আর আরেকটি বিষয় বলি, বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, এটি নিয়ে কিন্তু আজকে সারাদিনে তার যে মেডিকেল বোর্ড, 10 জনের মেডিকেল বোর্ড, তারা আমাদেরকে গণমাধ্যম কর্মীকে কোনো ধরনের নিশ্চয়তা দেননি, কোনো ধরনের তথ্যও সরবরাহ করেননি বেগম খালেদা জিয়ার পরিস্থিতি কেমন। আমরা হাসপাতাল সূত্রে এতটুকুই জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়
তিনি সিসিইউতেই আছেন, তার অক্সিজেনের মাত্রাটা কমে গিয়েছে। আর গতকালকেই জানানো হয়েছিল যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, এবং গত পরশুদিন তো তার ফুসফুস থেকে 3 ব্যাগের মধ্যে তরল অপসারণ করা হয়েছে। এইগুলোই আসলে সর্বশেষ খবর। এখন পর্যন্ত আমরা এতটুকুই জানাতে পারছি। ফারহান। ধন্যবাদ শান্ত। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সংক্রমণ আরো রুখতে যে যেখানে আছেন সেখান থেকে ঈদ উদযাপন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা নতুন অবকাঠামো ও জলযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শালি জয় রিপোর্ট। নৌকর্মী গড়ার লক্ষ্যে যুক্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার 105টি নতুন নৌযান চলাচল শুরু করবে নৌপথে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সারা দেশে উদ্বোধন করা হয় 4টি নতুন মেরিন একাডেমি। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নতুন ঘরের চাবিও বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের দেহে শিরা উপশিরার মতোই বাংলাদেশে নদী নালা বহমান। তাই দেশ রক্ষার জন্য প্রয়োজন নদীকে রক্ষা করা। এজন্য নদীকে দখল এবং দূষণ মুক্ত করার তাগিদ দেন তিনি। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। শুধু খনন করলে চলবে না, এটা আমরা যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা করতে হবে। শেখ হাসিনা বলেন, সারা দেশ জুড়ে সড়ক, রেল, নৌ ও আকাশপথে যোগাযোগের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আসন্ন ঈদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করার পরামর্শ দেন তিনি। যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন, তারা যারা একটু দুস্থ, তাদেরকে সহযোগিতা করেন। সেটা তো আরো বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। যেভাবে আপনারা সবাইকে নিজেরা সুরক্ষিত থাকেন। আলোচনায় উঠে আসে সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রসঙ্গ। এর বিরোধিতাকারীদের সমালোচনা করেন তিনি। আমরা যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে গেলাম, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তো তাদের কাছে আমার প্রশ্ন, ঘাসিয়ার খালটা যখন বন্ধ হয়ে গেল, তখন আমাদের এই আন্দোলনকারীরা তারা চুপ ছিলেন কেন? তারা কখনো এই কথাটা আনেননি কেন যে সুন্দরবনের ভিতর থেকে পণ্য পরিবহন করলে ওই জায়গাগুলিতে জীববৈচিত্র্য নষ্ট হবে, সুন্দরবনও নষ্ট হতে পারে। নৌপথে দুর্ঘটনা এড়াতে সকল নৌযানকে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু সুন্দরবনের যাতে কোনো শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 41 জন। 5 সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে কম মৃত্যু। এর আগে গেল 30 মার্চ 45 জনের মৃত্যু হয়। একদিনে নতুন করোনা শনাক্ত হয়েছে 1822 জনের। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত 7,69,160 জন এবং মৃত্যু 11,796 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,698 জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন 7,02,163 জন। পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনলাইনে নিতে ডিনস কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন পরীক্ষায় আপত্তি নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও। একাডেমিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া যায় কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বিশ্ববিদ্যালয় একাডেমিক পরীক্ষা অনলাইনে নেওয়ার বিষয়ে একমত হন ইউজিসি ও উপাচার্যরা। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। সম্ভাব্য দেশগুলো থেকে ভ্যাকসিন আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি এখনো নেই। তবে বৃহস্পতিবার ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে চেয়েছে। অন্যদিকে জরুরিভাবে ভ্যাকসিন পাঠানোর বিষয়ে বাংলাদেশের লিখিত অনুরোধের জবাব দেয়নি ভারত। পুরোটা জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে ফুরিয়ে আসছে টিকার মজুদ। যারা এরই মধ্যে ভারতের কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। বিকল্প দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার বিষয়ে চলমান আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হলেও সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আমি বললাম ভ্যাকসিনটা আমাদের প্রায়োরিটি ইস্যু এবং আমরা চাই এটা যত তাড়াতাড়ি পারেন আমাদের দেন। তো বললাম আমরা এর উপরে উই আর ওয়ার্কিং অন ইট, এখনো ফাইনাল হয় নাই। উনি বললেন যে এক্সাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, বাট উই আর সিরিয়াসলি ওয়ার্কিং। আমরা খুব আন্তরিকতার সাথে কাজ করছি যে আপনাদের আমরা কিভাবে ভ্যাকসিনটা দিতে পারি। চুক্তি অনুযায়ী সময় মতো টিকা পাঠাতে না পারলেও আপাতত 30 লাখ ডোজ সরবরাহের জন্য দিল্লিকে চিঠি লেখে ঢাকা। লিখিত জবাব আসেনি, তবে মৌখিকভাবে আশ্বস্ত করেছে দেশটি। যে কোনোভাবে এটা যদি এক্সপোর্টের বন্ধ থাকলে আপনারা কি করেন, স্পেশাল কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করে পাঠান, ওইটার আমরা এখন উত্তরও পাই। হ্যাঁ, মৌখিকভাবে ওরা বলছে কিপ ইউর ফিঙ্গার ক্রস। এদিকে চীন থেকে আগামী 12ই মে উপহারের 5 লাখ টিকা আসতে পারে। আর রাশিয়ার টিকা আনতে ক্রয় চুক্তি নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এইটা আমাদের হেলথ মিনিস্ট্রি পরীক্ষা করে দেখছেন এবং আমার মনে হয় ইতিমধ্যে তারা পরীক্ষা নিরীক্ষা করে ওখানে যেখানে পরিবর্তন দরকার, সংশোধন দরকার, সেই প্রস্তাবগুলো ওদের পাঠিয়ে আমার কাছে। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। 3 সপ্তাহ পর সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও এসব গণপরিবহনে উপেক্ষিত। সুযোগ বুঝে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করছে কিনা তা দেখতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। দেশে চলমান লকডাউনের প্রায় 21 দিন পর আবারও চিরচেনা রূপ ফিরে পেয়েছে রাজধানীর রাজপথ। রাস্তায় চলাচল করতে দেখা যায় বাসসহ সকল ধরনের গণপরিবহন। গণপরিবহন চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এসব গণপরিবহনের অধিকাংশকেই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দেখা যায়নি। যাত্রী তুলতে দেখা যায়নি হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা। এছাড়া অতিরিক্ত যাত্রী সহ বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে কর্মজীবী মানুষের। 1 মাস পরে লকডাউন খোলার পরে এখন মনে করেন যে আমরা একটু স্বস্তি পাচ্ছি, মানে আজকের দিনটার মধ্যে। 10 টাকা 50 টাকা হয়েছে, 100 টাকা হয়েছে, গাড়ি পায় না কেউ, সেক্ষেত্রে অনেক ভালো হয়েছে। শর্টকাট কোনো জায়গায় যেতে চাইলেও অনেক টাকা চাই বসে। মিরপুর 10 নম্বর থেকে এখান পর্যন্ত 25 টাকা ভাড়া নিচ্ছে ওনারা, তারপরে যাত্রী তো বেশি নিচ্ছেই। তবে বাস চালকরা বলছেন ভিন্ন কথা। স্বাস্থ্যবিধি মানা সহ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছেন বলেও দাবি তাদের। যাত্রী মাত্রী কম প্রথম অবস্থায় 4 থেকে ভাড়া দিচ্ছে আমাকে। ভাড়া 4টা হয়তো 3 মাস বন্ধ ছিল, তো যার জন্য যে যতদিন বন্ধ ছিল বন্ধের জন্য অনেক সময় অনেক কিছু গাড়ি থেকে হারিয়ে গেছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে কিনা তা দেখতে রাস্তায় নেমেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না রাখা সহ অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে বেশ কয়েকটি বাসকে জরিমানা করা হয়। ভাড়ার চার্ট অনেকগুলোতে পাওয়া যাচ্ছে না, ভাড়ার চার্ট। আর যাত্রী অভিযোগ ছিল ভাড়া বেশি নিচ্ছে। কোনো সিটি বাসকে কিন্তু আমরা ঢাকার বাইরে যেতে দিচ্ছি না। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামেরও। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেখা যায় রাস্তায় চলাচলকারী বাসগুলোকে। এভাবেই চলতে থাকলে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া যে পদক্ষেপ তা ভেস্তে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজধানী মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বৃহস্পতিবার আড়ংয়ের আসাদ গেট শাখাকে 1 লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর নিউ মার্কেট এবং এলিফ্যান্ট রোড এলাকার চিত্র। এখানকার ফুটপাত কি শপিং মল, সবখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এর মধ্যে কেউ কেউ স্বাস্থ্যবিধি মানলেও অনেক মার্কেটের ক্রেতা বিক্রেতাদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অভ্যাসের ব্যাপার আছে, তো আমরা অভ্যস্ত হয়ে উঠতে পারছি না এখনো। ওনার নিঃশ্বাসে নাকি একটু প্রবলেম হচ্ছিল আর কি, এর জন্য আসলে বললো আর কি। সামাজিক দূরত্বটা এটা তো কোনো জায়গায় দেখছি না বজায় রাখে।
যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আসাদ গেট শাখায় অভিযান পরিচালনা করে ডিএনসিসি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক প্রবেশ করানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। মাস্ক না পরার জন্য 500 টাকা করে জরিমানা করা হচ্ছে ইন্ডিভিজুয়ালকে, আর এজ এ প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশন 1 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। তোমার তো মানতে চায় না, দরজা খুলে ভেঙে চলে আসতে চায়, ঠিক আছে? তো আমরা অপারগতা স্বীকার করছি, আমরা এরপর থেকে মেনটেইন করব। মোহাম্মদপুর এলাকার ট্রপিক্যাল স্কোয়ার মার্কেটেও অভিযান চালানো হয়। অনিয়মের অভিযোগে সেখানকার আগোরার শাখাটি সাময়িক বন্ধ করে দেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। আপনারা যদি মেনটেন করতে না পারেন আপনার দোকান বন্ধ করে দেন, কিন্তু আপনারা আন্ডারটেকিং দিয়েছেন যে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে আপনারা করবেন। সুতরাং আমার মেসেজ হচ্ছিল প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি সেই দায়িত্ব নিতে হবে। আমরা যার যার পরিবারের দায়িত্ব আমাদেরকে কিন্তু নিতে হবে। সেই বলে আপনারা বিন্দাস, আপনারা কোনো কিছু দেখবেন না। আপনারা বলছেন না আমরা কাস্টমার তো মানে না, কাস্টমার না মানলে আপনাদের দায়িত্ব কাস্টমারকে মানানো। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উত্তর সিটি মেয়র। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালাবেন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মেয়াদকালের শেষ দিনেও আলোচনার জন্ম দিয়ে বিদায় নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। শেষ দিনে শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলিয়ে নিয়োগ দিলেন 141 জনকে। এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এই নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়েছে কিনা তা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর পরবর্তী উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কাজী সাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। নিয়োগের পক্ষে বিপক্ষে গত দুদিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। সবশেষ ভিসি বিদায়ের দিনে এই ইস্যুতেই ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। অবশেষে মেয়াদ শেষ করেই ক্যাম্পাস ছাড়লেন অধ্যক্ষ আব্দুস সোবহান। গাড়িতে বসেই সেই সময়ে নিয়োগের কথা জানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিতর্কিত এই উপাচার্য। মূল্যায়ন আপনারা করবেন, দেশবাসী করবে, রাজশাহীবাসী করবে। না 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 না, বাজে কথা, ফুল একদম মিথ্যা কথা। এটা আপনারা পরে জানবেন। তার গাড়ি ক্যাম্পাসের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় এক অভিনব দৃশ্য। কাজের যোগদানের হুড়োহুড়ি শুরুর সঙ্গে সঙ্গেই জানা যায় যাওয়ার আগে ভিসি নিয়োগ দিয়ে গেছেন 141 জনকে। আদালতের নির্দেশনা আছে 450 পদে কোনো নিয়োগ দেওয়া যাবে না এদেরকে ছাড়া। বিশ্ববিদ্যালয়ে 100 পদ খালি নেই। এই নিয়ম বিধিসম্মতভাবে হয়নি বলে অভিযোগ তুলেছেন শিক্ষকদের একাংশ। আজকের ঘটনাগুলি প্রমাণ করে যে এটি শিক্ষাঙ্গন নয়, এটা যুদ্ধক্ষেত্র। তো উনি যুদ্ধক্ষেত্রের ভাইস চ্যান্সেলর ছিলেন না, তাহলে উনি কোনো দাবি করতে পারেন না। উনি অত্যন্ত ব্যর্থ। এবং ভাইস চ্যান্সেলর ভবিষ্যতে যারা আসবেন তারা এই জিনিসগুলোর যদি নিয়োগ হয়েও থাকে তাহলে সেটাকে মেনে নেবেন না করে আমরা বিশ্বাস করি। আমরা চাই যারা যে সব কর্মকাণ্ড এই গত 4 বছরে সংগঠিত হয়েছিল সকল কর্মকাণ্ডের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে দুপুরে নিয়োগ ইস্যুতেই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠি পেটা করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এদিকে 141 জনের নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কিনা তা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সাথে পরবর্তী উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত উপ উপাচার্য ডক্টর আনন্দ কুমার সাহাকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 রাত 10টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। রেস্টুরেন্ট, প্রক্ষালন কেন্দ্র আর ওয়াকওয়ে নির্মাণের নামে চলছে সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধন। 7 রেস্টুরেন্ট নির্মাণকে সামনে রেখে নিধন করা হচ্ছে শত শত গাছ। পরিবেশবিদরা অবিলম্বে এসবের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দাবি, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ 3য় পর্যায় শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়নে কিছু গাছ কাটা হচ্ছে।
তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। এভাবেই সবুজ ধ্বংস করে কংক্রিটের জঞ্জাল তৈরির ব্যবস্থা চলছে, আর এটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র। ঢাকা শহরের তীব্র যানজটে আর অসহনীয় গরমে যখন নগরবাসী অতিষ্ঠ হয়, তখন যে এলাকা বা উদ্যান একটু শান্তি বা নির্মলের বাতাসের ব্যবস্থা করে, সেটি এই সোহরাওয়ার্দী উদ্যান। পাখির কুহু ডাকে মুখরিত হয় পুরো এলাকা। ক্লান্ত বা অবসন্ন দেহে মানুষ এখানে ভিড় করে দুদণ্ড শান্তির জন্য। সব কিছুকে উপেক্ষা করেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কেটে ফেলছে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ। লাল কালি দিয়ে কাটার জন্য চিহ্নিত করেও রেখেছে বাকি গাছগুলো। এমন কর্মকাণ্ডে হতাশ নগরবাসী। উন্নয়ন বলতে গাছ কেটে কোনো উন্নয়ন হতে পারে না। গাছকে রেখে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যায় সেটা নিয়ে আমাদেরকে বসতে হবে। বৃক্ষপ্রেমিক বা প্রকৃতিপ্রেমী হিসেবে বলবো যে আমাদের উন্নয়নটা এমন হতে পারে না যে আমরা পরিবেশের সাথে খাপ খাইয়ে করি। দানে গাছ থাকবে, এটা তো স্বাভাবিক। গাছ যদি কেটে ফেলা হয় তাহলে দুর্ভাগ্যজনক। কাজেই আরও নতুন করে লাগানো উচিত। আপনি খেয়াল করে দেখবেন যে সাইড দিয়ে আমরা নতুন করে লাগিয়েছি। এদিকে পরিবেশবিদরা বলছেন এমন কর্মকাণ্ড স্বাধীনতা বিরোধের শামিল। কারা কোন কারণে আমার নগরের এই ফুসফুসগুলোকে এই মুহূর্তে করোনার মতো করে আক্রমণ করছে, এটি বের করা প্রয়োজন। কারা স্বাধীনতার, বঙ্গবন্ধুর এবং একই সঙ্গে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ স্মারকগুলো সংরক্ষণের নামে তাকে কুলুষিত করার জন্য এই বিনা বিচারে নির্বিচারে বিভিন্ন ফুড কোর্ট, প্রক্ষালন কেন্দ্র অথবা ওয়াকওয়ের নামে গাছ কাটার এই মহোৎসব করছে, তাদের আইনানুগ ব্যবস্থা আনা দরকার। এদিকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ে শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার সারা সৌজন্যে ঈদবাজারের খবর। হাতে আছে আর কয়েকটা দিন, এরপরেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন অনেকেই। শকুন নাবিরের প্রতিবেদন। পোশাক আভিজাত্যের পাশাপাশি উৎসবে এনে দেয় অন্যরকম আনন্দ, খুশির বার্তা। এজন্য আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন ক্রেতারা। ইফতারের পরপরই বসুন্ধরা সিটি শপিং মলে ঢু দেন ক্রেতারা। পোশাক নির্বাচনে তাদের তালিকায় রয়েছে পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কামিজ, শাড়ি, ছোটদের পোশাক সহ অন্যান্য। ঈদের দিনটা নামাজটা পড়তে হলে আমাদের একটা পাঞ্জাবি লাগে সাধারণত, এই জন্য আমাদের পাঞ্জাবি একটা সেল হয় বেশি। ছোটদের মাল সেটা আমরা 500 থেকে শুরু করে, আর উপরে আমরা উপরে বিভিন্ন রেটের আছে 3000, 3500। আমি কিনছি যে অনেক টাকা আপনি শুট পাঞ্জাবি আমার ছেলের জন্য কিনছি 1000 টাকার ভিতরে। এবার আকর্ষণীয় নকশা আর বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছেন সারা, ইয়ালো, ইজ লাইফ সহ অন্যান্য শোরুমগুলো, যেখান থেকে সাধ্যের মধ্যে পোশাক বাছাই করছেন ক্রেতারা। সারার কোয়ালিটি ভালো বলতে এটা কমফোর্টেবল হয়, বাচ্চাদের পরাতে সুবিধা হয়, যে কোনো সময় পরানো যায়। বোনের জন্য ড্রেস কিনতেছি, ভাগ্নের জন্য কাপড় ড্রেস কিনতেছি। আমি একটা সাদা গ্রাউন্ড খুঁজছি, এটা পেলে কিনবো। ওয়েদারের সাথে যায় সেই ধরনের ফেব্রিক্স নির্বাচন করা হয়। এর মধ্যে কটনটা বেশি নির্বাচন করা হয়, এছাড়া সিনথেটিক আছে। এছাড়াও প্রসাধনী সামগ্রী কিনতেও বিভিন্ন দোকানে দেখা যায় ক্রেতাদের ভিড়। শুকুর নামির, নিউজ 24, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে দেশ বিদেশের বাহারি খাবার ইফতার আয়োজন করেছে রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্ট ইন্ড। চলমান লকডাউনের ভেতরে হোটেলে বসে ইফতারের সুযোগ না থাকলেও নগরবাসীর রসনা বিলাসে নানা খাবার বিক্রি করছে তারা। আয়োজকরা বলছেন, স্বাস্থ্যকর পরিবেশে সবাইকে সুস্বাদু খাবার সরবরাহে এমন আয়োজন তাদের। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। চলমান লকডাউনের কারণে জনাকীর্ণ অবস্থায় কোথাও বসে ইফতারের সুযোগ নেই। ঘরে বসে যাতে দেশ বিদেশের সুস্বাদু ইফতারের স্বাদ নিতে পারেন নগরবাসী, সেজন্য হোটেল ওয়েস্ট ইন্ডের এই আয়োজন। পবিত্র রমজান উপলক্ষে বাহারি সাজে পুরো হোটেল। অনলাইনে অর্ডার করে খাবার সংগ্রহ করছেন ক্রেতারা। অসাধারণ হালিম, খুবই আমি দই বড়া, জিলাপিটা সবসময় আমরা নেই। সো এক কথায় বলবো খুবই ভালো আয়োজন করেছে। হোটেলের শেফ বলছেন, স্বাস্থ্যসম্মত পরিবেশে রোজাদারদের জন্য খাবার তৈরি করছেন তারা। 100% স্বাস্থ্যবিধি মেনে চলতেছি,
আমাদের হ্যান্ড গ্লাভস মাস্ক পরে থাকি এবং স্যানিটারি ব্যবহার করি সবসময় এবং সবসময় ফ্রেশ দেওয়ার চেষ্টা করতেছে করোনার জন্য। মিডল ইস্টের রমজানের যে আইটেমগুলো করা হয় ওখান থেকে আমরা কিছু স্পেশালিটি এখানে রাখছি। এখানের মধ্যে উম্মালি আছে, উজি রাইস আছে, তারপরে কাতায়ান আছে। বিকেল হতেই অনেকেই আসেন ওয়েস্টিন হোটেলের ইফতার কিনতে। হোম ডেলিভারিতে বেশি ফোকাস দিয়েছি। আমাদের 3টা বক্স আছে, গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম। তো আমরা ওই 3টা বক্সের উপরেই আমাদের গেস্টদের পছন্দ হিসাবে মেনু সেট করে ওনারা আমাদেরকে কল করে টেক আওয়ের ব্যবস্থা করতে পারে, অথবা আমরা প্রতিটা গেস্টকে হোম ডেলিভারির সাহায্যটাও করছি। এছাড়াও হোটেলের আবাসিক সদস্যরাও নিয়মিত অংশ নেন ওয়েস্টিনের বুফে ইফতারে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত। দেখছি নিউজ 24 রাত 10টা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মতো ভয়াবহ করোনার সংক্রমণের মুখে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা, অক্সিজেনের অভাব। এরই মাঝে অন্য দেশের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন দেশটির সরকার। এদিকে ভারতে করোনার ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্টের কারণে ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপে ছড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় করোনা টিকার মেধাসত্ত্ব প্রত্যাহারের দাবিকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভারতে প্রতিদিন মৃত্যুর পরিসংখ্যান পিছনে ফেলছে আগের দিনের বিভীষিকা। এই অবস্থার জন্য করোনা ভাইরাসের ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টকে দায়ী করছে দেশটির সরকার, যার কারণেই দেশটিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ অনেক বেশি প্রাণঘাতী হয়েছে। এমনকি সংক্রমণের তৃতীয় ঢেউ ভারতে আঘাত হানতে যাচ্ছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই সংক্রমণ এখন শুধু ভারতেই নয়, উদ্বেগজনক হারে বাড়ছে প্রতিবেশী দেশ নেপালেও। দেশটির সরকারের হিসেবে গেল সপ্তাহের শেষ দিকে দেশটিতে করোনা ভাইরাস পরীক্ষার ফল 44% পজিটিভ। মাত্র 1 মাস আগেও নেপালে দৈনিক 100 রোগী শনাক্ত হচ্ছিল, এখন প্রায় শনাক্ত 9000-এর বেশি। দেখা দিয়েছে হাসপাতাল আর অক্সিজেনের অভাব। আমাদের হাসপাতালে আর রোগী নেওয়ার মতো জায়গা নেই, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমি নেপাল ছেড়ে যাচ্ছি, এখানে করোনা পরিস্থিতি সত্যিই খারাপ। দেশটির ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতেই এখন করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। এরই মাঝে ভিনদেশি সাহায্যের আবেদন জানিয়েছে নেপাল সরকার। মাসুদ রানা, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্ক বার্তা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেল রোববার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতার ঘটনা ঘটে। এমন সহিংসতা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বার্তা পেলেন মমতা। এদিকে ভোট পরবর্তী সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপিকে সংযুক্ত হওয়ার বার্তাও দেন তিনি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ইতিবাচক ধারায় সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে দেশের 2 পুঁজিবাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এদিন প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে 17 পয়েন্ট। এতে সূচকটি ছাড়িয়েছে 5600 ঘর। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1486 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে 88 কোটি টাকা বেশি। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 180টির, কমেছে 120টির, আর অপরিবর্তিত দেখা গেছে 60টি প্রতিষ্ঠানকে। এদিকে এদেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় 57 কোটি টাকা। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 90টির, আর অপরিবর্তিত ছিল 34টির দাম। রাত 10টার সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। বাংলাদেশের পোশাক খাতে যাত্রা শুরু করলো বাংলাদেশের ব্র্যান্ড প্রভিডেন্স। বৃহস্পতিবার রাজধানী কুড়িল বিশ্ব রোডে শোরুমের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন প্রভিডেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমা। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রভিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজবুল কবির ও রিজবান রিয়াসাত। বাংলাদেশের পোশাক শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ফ্যাশন গ্লোব ব্র্যান্ডের সিস্টার কনসার্ন প্রভিডেন্স ও প্রভিডেন্স নিসার যাত্রা শুরু। এবার খেলার খবর। আইপিএল স্থগিত হওয়ায় বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বেলা 3:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশ সেরা দুই টাইগার। বিমানবন্দর থেকেই দুইজনে সরাসরি চলে যান রাজধানীর দুই অভিজাত হোটেলে। সেখানে 14 দিনের কোয়ারেন্টিনে থাকবেন। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন ক্রিকেটার ও স্টাফদের করোনা পজিটিভ হওয়ার খবরে স্থগিত করা হয় এবারের আইপিএল। অংশ নেওয়া ক্রিকেটার, কোচ ও স্টাফদের নিজ উদ্যোগে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে বিসিসিআই ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী 23 মে থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে অংশ নেবেন সাকিব ও মুস্তাফিজ। দর্শক, রাত 10টার সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।